আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের বায়োলজি ক্লাসে। আজকে আমরা শুরু করব জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন। তো আমরা শুরু করি আমাদের এই জার্নিটা। ইনশাল্লাহ আমরা ভালো কিছুই দিতে পারবো। তো শুরুতেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোষের নামকরণ। তো এই নামকরণটা আসলে কিভাবে হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে এবং কে কত সালে করেন, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখতেই পাচ্ছি যে কোষের নামকরণ কে করেছেন? রবার্ট হুক। তো এর পিছনে আসলে একটা কাহিনী আছে। তো কাহিনীটা কি? সেটা হচ্ছে উনি একটা সোসাইটিতে কাজ করতেন এবং সেটা হচ্ছে সায়েন্টিস্টদের সোসাইটি। তো সেখানে উনি আসলে ইচ্ছা করলেন যে আমি ভালো কিছু একটা প্রেজেন্ট করব। তো এই জন্য তিনি আসলে কি করলেন, তা যে কর্ক বা হচ্ছে গাছের যে কাণ্ড, সেটা আগে কর্ক হিসেবে ব্যবহার করা হতো। তো সেই কর্কটাকে তিনি সেকশন করলেন এবং দেখলেন যে এখানে আসলে খুব ছোট ছোট সূক্ষ্ম এরকম সেলের মতো কিছু স্ট্রাকচার। তো উনি চিন্তা করলেন যে সেই সময়ে আসলে যারা সন্ন্যাসী থাকতেন তারা এরকম ছোট ছোট ঘর, তাদের এরকম ছোট ছোট ঘর থাকতো, এই ছোট ছোট ঘরে তারা থাকতেন। তো তিনি তার উপর ভিত্তি করে আসলে ওইটাকে নামকরণ করার চেষ্টা করলেন বা শুরুটা করলেন এবং ওই থেকে তিনি নামকরণ করলেন সেলুলা। সেলিউলা এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। কি ওয়ার্ড? এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। তো ল্যাটিন ওয়ার্ড সেলুলা। সেলুলা থেকে আসছে কি? সেল। সেলুলা থেকে এসেছে সেল। তো এই প্রসেসের মাধ্যমে তিনি আসলে নামকরণটা শুরু করলেন যে ঠিক আছে, যেহেতু সেলুলা সে সময় আমরা জানি ল্যাটিন, গ্রিক এই ল্যাঙ্গুয়েজগুলো বেশি ব্যবহার হতো। তো সেই থেকে সেলুলা এবং এটাকে আরও শর্ট ফর্মে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে সেল। আচ্ছা, তো এইটা হচ্ছে উনি আসলে কেমন স্ট্রাকচার দেখেছিলেন, ওই কর্কের মধ্যে কেমন স্ট্রাকচার দেখেছিলেন সেটা তিনি হাতে এঁকেছিলেন। সে সময় তো আমরা জানি যে কোনো ফটোগ্রাফের জন্য কোনো যন্ত্র ছিল না, এই জন্য তিনি এটা হাতে সুন্দরভাবে এঁকেছিলেন এবং বুঝিয়েছিলেন যে আসলে স্ট্রাকচারটা কেমন। তো আমরা দেখতেই পাচ্ছি ছোট 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 ক্ষুদ্র ঘর এবং শুধুমাত্র কি আছে, এগুলোর হচ্ছে আবরণী বা বাইরের আবরণীটা আছে কিন্তু ভিতরটা ফাঁকা, সম্পূর্ণই ফাঁকা। তো এই রকম চিত্র তিনি আসলে কি দেখেছিলেন সেটা বোঝানোর জন্য তিনি সেটা হাতে এঁকে উপস্থাপন করেছিলেন। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে তিনি যে এটা পর্যবেক্ষণ করলেন, এই স্ট্রাকচারগুলো দেখলেন, অবজার্ভ করলেন, এটা তিনি কোথায় প্রকাশ করেছেন? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক বা ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। সেটা হচ্ছে তিনি তার এই বই ছিল একটা, সেটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। তো এই বইয়ে উনি এটা লিপিবদ্ধ করেছিলেন বা এগুলো সংকলন করেছিলেন। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটার একটা ছবি অ্যাড করেছি। ছবি দেখলে আমাদের বেশি মনে থাকে, তাই না? তো এই টেকনিকটাই আমি একটু অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। তো তিনি আসলে দেখেছিলেন এই রকম স্ট্রাকচার এবং সেটা এঁকেছিলেন এবং তা প্রকাশ করেছিলেন কোথায়? তার যে বই ছিল সেটাতে, আর বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। ওকে, এরপর আমরা একটু আসি যে খুব মজার বিষয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে ছোট এই স্ট্রাকচারগুলো আমরা একটু আলোচনা করি। এখানে সবগুলাই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। তো আমরা একটু দেখি যে সবচেয়ে বড় কোষ, আসলে কোষ তো আমরা দেখলাম বা সেল আমরা একটু দেখলাম যে কোথা থেকে আবিষ্কার হয়ে এসেছে। এখন আমরা একটু জরিপটা করি যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে লম্বা কোনটা বা মানবদেহে কেমন, এইগুলো। আচ্ছা, তো সবচেয়ে বড় কোষ তোমরা দেখতেই পাচ্ছ যে আমি হচ্ছে ডিম বা এগের ছবি এখানে অ্যাড করেছি। তো কেন? এটার কারণ আছে। কারণ এগ হচ্ছে একটা মাত্র সেল, যে কোনো এগ একটা মাত্র সেল। ওকে, তো আমরা জানি যে পাখিরা এগ লে করে, তাই না?
তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি একটা মুরগির ডিম হয় তাহলে এটা হচ্ছে আরেকটা পাখির ডিম। আমরা জানি সবচেয়ে বড় পাখি কোনটা? উট পাখি বা অস্ট্রিচ। তো অস্ট্রিচের ডিম হচ্ছে এই রকম। তার মানে আমরা বুঝতে পারছি সবচেয়ে বড় কোষ কি হবে, সেটা হচ্ছে ডিম। এবং কোন পাখিটা সবচেয়ে বড়? সেটা অস্ট্রিচ। তার মানে অস্ট্রিচের ডিম হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা বলবো উট পাখির ডিম। সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম। ওকে, আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় আছে যে এই উট পাখির ডিমের দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু, এইটা আমাদের একটু জানা লাগবে। এখানে দেওয়া আছে 17 সেন্টিমিটার বা 12.5 সেন্টিমিটার। খেয়াল করো, এটা তো অবশ্যই আমাদের মনে রাখা লাগবে যে 17 সেন্টিমিটার বাই 12.5 সেন্টিমিটার। কিন্তু যদি এরকম আসে মাপটা মিলিমিটারে দেয়া থাকে, এটা একটা টেকনিক যে ওনারা প্রশ্ন করার সময় এমন করতে পারেন যে সেন্টিমিটার দেওয়া আছে বইয়ে, তাহলে আমরা মিলিমিটারে দিলাম। তো সেক্ষেত্রে আমরা জানি যে মিলিমিটারে করলে কত হবে? 170 মিলিমিটার বাই 125 মিলিমিটার, তাই না? আচ্ছা, তো এটা আমরা একটু মনে রাখি। ওকে, সবচেয়ে ছোট কোষ, এরপরে আসি যে সবচেয়ে ছোট কোষ কোনটা, এটার নাম আমাদের একটু মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ঠিক আছে, তো এইটা কি আসলে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম? এটা আসলে কি? তো এটা দেখো যে এখানে লেখা আছে PPLO, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। আচ্ছা, তো এই মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম এটা আসলে কি? এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া। কি? ঠিক আছে, এটা একটা ব্যাকটেরিয়া। ওকে, তার মানে আর এটা একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। এটা চিকেনে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। এটা চিকেনে হচ্ছে দেখা যায় রোগ সৃষ্টি করে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। ওকে, এটা হচ্ছে সবচেয়ে ছোট একটা কোষ। আমরা জানি যে ব্যাকটেরিয়া বা হচ্ছে প্রোক্যারিওটস যারা আছে তারা সবই এককোষী। ঠিক আছে, তার মানে এটা একটা এককোষী এবং সবচেয়ে ছোট একটা অণুজীব। এরপর আসি যে মানুষের ক্ষেত্রে। তো মানুষের ক্ষেত্রে রেশিওটা কি, বা মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় কোষ কোনটা, সবচেয়ে ছোট কোষ কোনটা, সবচেয়ে লম্বা কোষ কোনটা? তো আসি যে মানুষের ক্ষেত্রে, ওই যে বললাম ডিম, তার মানে ডিম হবে মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় কোষ। তার মানে ডিম আমরা ডিম্বাণু বলে থাকি। এটা স্ত্রী দেহে। ঠিক আছে, ফিমেল। আমরা জানি ডিম্বাণু কোথায় পাওয়া যায়? ফিমেলে পাওয়া যায়। আচ্ছা, তো মানুষের সবচেয়ে ছোট কোষ কোনটা? সবচেয়ে ছোট কোষ হচ্ছে স্পার্ম বা শুক্রাণু। এটা কোথায় পাওয়া যায়? মেল। ওকে, এখন এখানে যেটা বিষয় যে আমাদের একটু জানতে হবে যে এই মেল ফিমেলের এই ডিম্বাণু আর শুক্রাণু কেমন হ্যাপ্লয়েড। আমরা কি জানি? এটা হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ এদের ক্রোমোজোম সংখ্যা কত? ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23টি। ঠিক আছে, এখন আসি যে মানুষের সবচেয়ে লম্বা কোষ কোনটা? এখানে আমাদের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মেডিকেলের প্রশ্ন। সেটা কি? মোটর নিউরন। মোটর নিউরন হচ্ছে মানবদেহের সবচেয়ে লম্বা কোষ এবং এটার দৈর্ঘ্য যেহেতু সবচেয়ে লম্বা এখানে বলা হচ্ছে, তার মানে অবশ্যই আমাদের দৈর্ঘ্যটা জানতে হবে যে কতটুকু লম্বা। তো আমরা একটু জানি যে 1.37 মিটার লম্বা। ঠিক আছে, ওকে, এখন এটা এত মিটার লম্বা, তার মানে বুঝতেই পারছো যে প্রায় একটা মানুষের সমান, অ্যাভারেজ একটা মানুষের সমান। মানে মানুষের মাথা থেকে একদম পা পর্যন্ত এই নিউরনটা রয়েছে। তার মানে এটা হচ্ছে সবচেয়ে লম্বা একটা কোষ, মোটর নিউরন। ওকে, এখন আমরা আসি যে এককোষী উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এককোষী উদ্ভিদের সবচেয়ে বড় কোষ কোনটা? অ্যাসিটাবিউলারিয়া। এটা হচ্ছে একটা অ্যালগি। ওকে, এটা হচ্ছে অ্যাসিটোবিউলারিয়া। তো এই হচ্ছে সবচেয়ে বড় কোষ। আর বহুকোষী উদ্ভিদের সবচেয়ে লম্বা কোষ সেটা কি? সবচেয়ে লম্বা হচ্ছে বোহেমেরিয়া নাইভেয়া। এ হচ্ছে র্যামি। এই গাছের যে আঁশ বা ফাইবার সেটা হচ্ছে সবচেয়ে লম্বা একটা কোষ।
তার মানে আমরা রেশিওটা দেখলাম যে সবচেয়ে বড় সবচেয়ে ছোট, এখানে ডিম হচ্ছে একটা কোষ, একটা মাত্র কোষ, আর সবচেয়ে বড় পাখি হচ্ছে উট পাখি, তার মানে উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। ওকে, আর সবচেয়ে ছোট কোষ মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এটা একটা প্রোক্যারিওট। এবং মানুষের ক্ষেত্রে আমরা দেখলাম যে সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু, সবচেয়ে ছোট কোষ হচ্ছে শুক্রাণু এবং লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন। আচ্ছা, আর উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখলাম সবচেয়ে বড় অ্যাসিটাবিউলারিয়া এবং উদ্ভিদের সবচেয়ে লম্বা এটা হচ্ছে রানী গাছের ফাইবার। ওকে, এখন আমরা আসি যে সংজ্ঞা, কোষ আসলে আমরা কাকে বলবো, কোষটা কি। তো দুইজন সায়েন্টিস্ট লুই এবং সিকেভিচ, ওনারা আসলে কোষের একটা কমপ্লিট ডেফিনেশন দিয়েছেন। তো আমরা একটু দেখি ওনারা সংজ্ঞায় কি বলেছেন। সংজ্ঞাটা এরকম যে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক। ঠিক আছে, তো আমরা একটু মার্ক করি, এটা হচ্ছে একক, কিসের একক? জৈবিক ক্রিয়াকলাপের একক। তার মানে আমাদের এই একটা পয়েন্ট পেলাম, এটা হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক। আচ্ছা, যা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, অর্ধভেদ্য ঝিল্লি, এটা আমাদের একটু স্মরণ রাখতে হবে। ওকে, এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মজননে সক্ষম, এটা হচ্ছে 3 নম্বর কথা। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক। তো এই একক জৈবিক ক্রিয়াকলাপের একক, তো একক বলতে আসলে আমরা কি বুঝি? তো জৈবিক ক্রিয়াকলাপের একক মানে সমস্ত যে জৈবিক কার্যকলাপ আছে আমাদের দেহে, যেমন কি হতে পারে? যেমন হতে পারে রেসপিরেশন, তারপরে হতে পারে ফিল্ট্রেশন, বা আমরা বলি ডাইজেশন। এই যে সমস্ত জৈবিক ক্রিয়াকলাপ এক্সেট্রা, এই যে সমস্ত জৈবিক ক্রিয়াকলাপ, এই সকল ক্রিয়াকলাপের এককটা কি? এককটা হচ্ছে সেল। মানে সমস্ত জৈবিক ক্রিয়াকলাপ একদম একক পর্যায়ে হবে একটা কোষের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আসি যে অর্ধভেদ্য ঝিল্লি, এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? অর্ধভেদ্য ঝিল্লি বা সেমি পারমিয়েবল মেমব্রেন। তো অর্ধভেদ্য ঝিল্লি আসলে আমরা যদি একটু কল্পনা করি যে মনে করো এটা সেলের একটা ঝিল্লি, এটা একটা ঝিল্লি বা আবরণী বা সেমি পারমিয়েবল মেমব্রেন। তো এটা আসলে অর্ধভেদ্য, এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে বৈষম্য ভেদ্য। ঠিক আছে, বৈষম্য ভেদ্য, তার মানে কি? এটা আসলে বৈষম্য করবে। কিসে বৈষম্য করবে? এই যে ভেদন ক্ষমতা, কাউকে ঢুকতে দিবে, কাউকে পার্শিয়ালি ঢুকতে দিবে, আবার কাউকে বলবে না তুমি ফিরে যাও, তোমাকে আমি ঢুকতে দেব না, অ্যালাউ করব না। তো এইটা হচ্ছে পার্শিয়ালিটি, মানে সে কি করবে? পার্শিয়ালিটি করবে, বৈষম্য করবে। ঠিক আছে, তো সে বাইরে থেকে ভিতরে একটা কোষের কোনো বস্তু প্রবেশের ক্ষেত্রে কোনো কোনো উপাদানকে সে ইজিলি প্রবেশ করতে দিবে, কোনো কোনো উপাদানকে সে অল্প পরিমাণে প্রবেশ করতে দিবে, আর কোনো কোনো উপাদানকে সে আবার ফিরিয়ে দিবে, প্রবেশ করতে দিবে না। তো এটাকেই আমরা কি বলছি? অর্ধভেদ্য ঝিল্লি বা বৈষম্যভেদ্য পর্দা। ঠিক আছে, আচ্ছা, যেমন আমরা বলি যে কোন উপাদানকে সে একদম পুরোপুরি রূপে প্রবেশ করতে দিবে, কোনো রকম আটকাবে না। আমরা একটু ফিগার অ্যাড করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে স্মল যে নন পোলার পার্টিকলগুলো আছে, যেমন হচ্ছে অক্সিজেন হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে, নাইট্রোজেন হতে পারে। তো এই উপাদানগুলা সে কি করবে? ইজিলি পাস করতে দিবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে নন পোলার মলিকিউল। এখন আমরা আসি যে কোন উপাদানগুলোকে সে পার্শিয়ালি পাস করতে দিবে। সেগুলো হতে পারে যে পানি, দেন আছে এখানে গ্লিসারল, তারপর হতে পারে গ্লুকোজ, খুব সামান্য পরিমাণে সে অ্যালো করবে, গ্লুকোজ বা হচ্ছে সুক্রোজ। অ্যালো করবে। ঠিক আছে, আচ্ছা, এখন
এখন কোন উপাদানগুলোকে সে একদমই প্রবেশ করতে দিবে না, বাধা দিয়ে দিবে, সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এই আয়নগুলো সে পাস করতে দেবে না। আচ্ছা, সেখানেও কিছু কন্ডিশন আছে, এগুলোও ভেতরে প্রবেশ করে, কিন্তু আসলে সেটা আমরা জানি যে আলাদা বিষয়, সেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশনের মাধ্যমে প্রবেশ করতে দেয়, সেখানে শর্ত আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন। তো এটা আমাদের আপাতত লাগবে না, তো আমরা এতটুকু জেনে রাখি যে কোন উপাদানগুলোকে প্রবেশ করতে দিবে সে, এবং কোনগুলোকে পার্শিয়ালি প্রবেশ করতে দিবে আর কোনগুলোকে সে দিবেই না। তো আমরা এই ছবিটার মাধ্যমে একটু বুঝতে পারি, সহজ হয় আমাদের জন্য বোঝা। ঠিক আছে, এখন আমরা লাস্টের কথায় আসি, যে আত্মপ্রজননে সক্ষম, এই কথাটা কেন বলা হচ্ছে? কারণ একটা কোষ থেকে আরেকটা কোষের তৈরি হয়। ঠিক আছে, তো আমরা জানি যে সেল ডিভিশনের কথা আমরা দেখেছি, যে একটা কোষ, সে কোষ থেকে আমরা দেখেছি যে একাধিক কোষ তৈরি হতে পারে। ঠিক আছে, আবার এই কোষগুলো বিভিন্ন কোষ তৈরি করতে পারে। ঠিক আছে, তো আমরা এই সেল ডিভিশনের কথা জানি, সুতরাং আমরা বলতে পারছি যে প্রথম কথা জৈবিক ক্রিয়াকলাপের একক, দ্বিতীয় কথা হচ্ছে এটা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, বা যেটাকে আমরা বলছি অর্ধভেদ্য পর্দা, এবং লাস্ট যেটা আত্মপ্রজননে সক্ষম, অর্থাৎ এটা নিজে নিজেই সেল ডিভিশন ঘটায়, একটা কোষ থেকে দুইটা কোষ বা দুইটা থেকে চারটা এইভাবে ভাগ হতে পারে। আচ্ছা, এখন আমরা আসি যে প্রথম কোষ সৃষ্টি। তো আমরা একটু ইতিহাস দেখি যে প্রথম কোষটা কিভাবে সৃষ্টি হয়েছিল। তো এখানে একটু দেখি যে মিথেন, অ্যামোনিয়া, তারপর জলীয় বাষ্প এবং হাইড্রোজেন, এগুলো থেকে বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল। ঠিক আছে, তার মানে বলতে পারি মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প, হাইড্রোজেন। খেয়াল করো এখানে কিন্তু অক্সিজেন নেই, অক্সিজেন অ্যাবসেন্ট। ওকে, এগুলো থেকে কি হয়েছিল? অ্যামিনো অ্যাসিড, এগুলো থেকে হয়েছিল অ্যামিনো অ্যাসিড। এখন খেয়াল করো যে এই গঠন প্রক্রিয়াটা আসলে কিছু শর্ত সাপেক্ষে হয়েছিল, বা হচ্ছে এখানে ইলেকট্রিক পাওয়ার লেগেছিল। সেখানে ধারণা করা হয় যে আদি যে পরিবেশ ছিল, ওই অবস্থায় পৃথিবীতে যখন কোনো জীবন ছিল না, সেই অবস্থায় এই গ্যাসগুলা পৃথিবীর বায়ুমণ্ডলে বিদ্যমান ছিল এবং সেখানে অক্সিজেন অনুপস্থিত ছিল। এরপরে যেটা হলো, সেখানে কি হতো, ঘন ঘন বিদ্যুৎ চমক হতো বা বজ্রপাত হতো। তো সেই যে পাওয়ার, ওই ইলেকট্রিক পাওয়ারের মাধ্যমে এইগুলো আসলে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে তৈরি হয়েছিল অ্যামিনো অ্যাসিড। ওকে, তোমরা জানো যে অ্যামিনো অ্যাসিড থেকে পলিপেপটাইড, এবং এই পলিপেপটাইড থেকে কি তৈরি হয়? অনেকগুলো পলিপেপটাইড মিলে কি তৈরি হয়? প্রোটিন, বা সেটাকে আমরা কি বলছি? আমিষ। ঠিক আছে, আচ্ছা, তো খেয়াল করি আমরা যদি আসলে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, যে এই যে কার্বন, এই যে হাইড্রোজেন, এখানে আছে কার্বন, এখানে আছে হাইড্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এই প্রত্যেকটা উপাদানই কিন্তু আমরা অ্যামিনো অ্যাসিডের মধ্যে পাবো। অ্যামিনো অ্যাসিডে কার্বন আছে নাইট্রোজেন, আছে অক্সিজেন, আছে হাইড্রোজেন। ঠিক আছে, এই প্রত্যেকটা উপাদান আমরা অ্যামিনো অ্যাসিডের মধ্যে পাবো। তার মানে আমরা টেকনিক্যালি যদি একটু বলি যে অ্যামিনো অ্যাসিড আসলে এই উপাদানগুলো দিয়ে কিভাবে তৈরি হলো, তার মানে আমরা দেখতে পাচ্ছি উপাদানগুলোর মধ্যে যে মৌলগুলো আছে অ্যামিনো অ্যাসিডের মধ্যে কিন্তু সেগুলাই উপস্থিত রয়েছে। তার মানে আসলে এটা সত্যতা একটু প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আসি যে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। এই কথাটার অর্থ কি? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস, এটা হচ্ছে আদি জীবন সরল আরএনএ ছিল, যা থেকে পরে প্রোটিন তৈরি হয়েছিল। ঠিক আছে, তো বিজ্ঞানীরা বলতে চাচ্ছেন যে আদি জীবন, সেখানে কি ছিল? সরল বা প্রিমিটিভ আরএনএ ছিল, এবং সেখান থেকে তৈরি হয়েছিল প্রোটিন। তোমরা জানো যে প্রোটিন তৈরি হয় কিভাবে?
তো আমরা এটা পরে আলোচনা করব বিস্তারিত, আমরা যখন ওই ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো পড়বো, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রোটিন আসলে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড থেকে। তো অ্যামিনো অ্যাসিডটা কীভাবে তৈরি হয়? এখানে হচ্ছে ডিএনএ ট্রান্সলেশনের মাধ্যমে, ঠিক আছে, ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি হয়। তো এখানে নিউক্লিক অ্যাসিড, তোমরা জানো যে নিউক্লিক অ্যাসিড কয় ধরনের হয়? 2 ধরনের, ডিএনএ অর আরএনএ, ডিএনএ বা আরএনএ। তো এই ডিএনএ বা আরএনএ থেকে ট্রান্সলেশন, এই প্রক্রিয়া অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, আর এই অ্যামিনো অ্যাসিড থেকে হচ্ছে প্রোটিন তৈরি হয়। তো আমরা এখানে ডিএনএ থেকে প্রোটিন তৈরি করি, কিন্তু আরএনএ থেকে বলা হচ্ছে যে আদি আরএনএ থেকে আসলে শুরুটা হয়েছিল। এই যে হাইপোথিসিস, এই যে ওনাদের একটা প্রস্তাবনা, এটাকেই বলা হচ্ছে যে আদি জীবন সরল আরএনএ ছিল, যা থেকে পরে প্রোটিন তৈরি হয়েছিল, অর্থাৎ আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। তো এইটুকু আমরা একটু জেনে রাখি। আচ্ছা, তো এরপরে যে টপিক, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। তো এন্ডোসিম্বায়োসিস এই কথাটা আমাদের বরাবরই গুরুত্বপূর্ণ, আমাদের একটু ভালোভাবে এটা বুঝতে হবে, এটা সম্পর্কে জানতে হবে। তো আমি চেষ্টা করব বোঝানোর জন্য, আপনারা একটু মনোযোগ সহকারে এই বিষয়টাকে একটু দেখবেন। তো এন্ডোসিম্বায়োসিস সেই প্রক্রিয়াটা কি? ওকে, তো নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় এবং ফটোসিনথেটিক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ধরনের কথা। ওকে, বায়বীয় এবং ফটোসিনথেটিক 2 ধরনের ব্যাকটেরিয়া। তো বায়বীয় এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া এই দুইটা প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়া, ঠিক আছে। তার মানে বুঝতে পারছি এটা একটা মজার একটা প্রক্রিয়া। তো আমরা একটু সহজভাবে বলি, একটু উপস্থাপন করার চেষ্টা করি। তো মনে করি এটা একটা সেল, এটা তার নিউক্লিয়াস। তো এইখানে সে একটা বায়বীয় ব্যাকটেরিয়া, একটা বায়বীয় ব্যাকটেরিয়া। তো বায়বীয় ব্যাকটেরিয়া কি করেছে? এই সেলের মধ্যে প্রবেশ করেছে। ওকে, তাহলে এই সেলের মধ্যে যখন সে প্রবেশ করলো, প্রবেশ করে এই এখানের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, প্রবেশ করে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, কোষের মধ্যেই সে বসবাস করা শুরু করেছে। আচ্ছা, এটা ছিল একটা বায়বীয় ব্যাকটেরিয়া। তো বায়বীয় ব্যাকটেরিয়া বলতে আমরা কি বুঝি একটু বলি, যে বায়বীয় ব্যাকটেরিয়া বলতে বুঝি যেসব ব্যাকটেরিয়া বায়ুতে এবং অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকে। ওকে, এটাই হচ্ছে বায়বীয় ব্যাকটেরিয়া। তো এই সেই বায়বীয় ব্যাকটেরিয়া সেই সেলের মধ্যে, একটা সেলের মধ্যে প্রবেশ করলো এবং ওই সেলের স্থায়ী বাসিন্দা হিসেবে থেকে গেল। তো এই সেলটাকে তখন আমরা কি বলবো? প্রাণী কোষ। এটাকে কি বলবো? প্রাণী কোষ। এটাকে বলবো প্রাণী কোষ। আচ্ছা, এরপর এই প্রাণী কোষে একটা ঘটনা ঘটলো। তো সেইখানে আরো একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো। তো এই ব্যাকটেরিয়াটার নাম কি আবার? এটা হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া প্রবেশ করলো, যেটা হচ্ছে ফটোসিনথেটিক। তো ফটোসিনথেটিক মানে কি? ফটোসিনথেটিক মানে হচ্ছে এরা হচ্ছে ফটোসিনথেসিস করে। ফটোসিনথেসিসটা কি? সালোক সংশ্লেষণ। আমরা জানি যে আলোর উপস্থিতিতে এরা কি করে? কিছু রঞ্জকের সহায়তায় খাবার তৈরি করে, এটাই হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়া। তো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যারা তারা কি করবে? ফটোসিনথেসিস করবে। এরা হচ্ছে ফটোসিনথেসিস ব্যাকটেরিয়া। ওকে, এরপরে আমরা আসি, এরা যখন একটা কোষের মধ্যে ঢুকে পড়লো, যে কোষে অলরেডি একটা বায়বীয় ব্যাকটেরিয়া রয়েছে, একটা নিউক্লিয়াস আছে, তো সেই কোষে এরা ঢুকে পড়লো। ওকে, তো এখন এই কোষটাকে আমরা কি বলবো? তাহলে তোমরা বলো তো, যে এই যখন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যখন সে ঢুকে পড়লো, তার মানে এই কোষটাও কি করতে পারবে?
ফটোসিনথেসিস করতে পারবে। তখন সেই কোষটা কী কোষ হয়ে যাবে? প্রাণী কোষ নাকি উদ্ভিদ কোষ? অবশ্যই উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সুন্দর একটা প্রক্রিয়া। প্রথমে কি ছিল? বায়ুতেই কিছু ব্যাকটেরিয়া বসবাস করত। ওই ব্যাকটেরিয়াগুলো একটা সেলের মধ্যে ঢুকে পড়লো। ঢুকে পড়ার ফলে সে ওইখানে তার পরিবেশ পছন্দ হলো, সে ওই সেলের মধ্যে স্থায়ী বাসিন্দা হিসেবে থেকে গিয়েছে। তাহলে সেইটা আমরা বলছি প্রাণী কোষ। এরপরে কি, যে একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যে ফটোসিনথেসিস করে, সেই ব্যাকটেরিয়া ওই সেলের মধ্যে, প্রাণী কোষের মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার ফলে সে কি হয়ে গিয়েছে? একটা উদ্ভিদ কোষ, কারণ সেটা ফটোসিনথেসিস করে। আর আমরা জানি শুধুমাত্র উদ্ভিদ কোষ বা যেই সকল প্রাণীর ক্ষেত্রে আমরা ফটোসিনথেটিক পিগমেন্ট পাবো বা এই রঞ্জকগুলো পাবো, সেখানে ফটোসিনথেসিস হবে। তার মানে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। তো খেয়াল করো এখানে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়াটা কোথায় ঘটেছে বা কোন জায়গাটা আমরা এন্ডোসিম্বায়োসিস বলছি? এই যে ব্যাকটেরিয়া, বায়বীয় একটা ব্যাকটেরিয়া একটা সেলের মধ্যে ঢুকে যে স্থায়ী বাসিন্দা হয়ে গেল, এই যে এই প্রক্রিয়া, এটাকে আমরা কি বলছি? এন্ডোসিম্বায়োসিস। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? এন্ডোসিম্বায়োসিস। এন্ডোসিম্বায়োসিস, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া এই ঢুকে পড়লো, ঢুকে পড়ে একটা কিসে পরিণত করলো? উদ্ভিদ কোষে পরিণত করলো। তার মানে এই যে প্রক্রিয়া, এটাও হচ্ছে একটা এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। প্রসেস। তার মানে দেখো আমরা এখানে এন্ডোসিম্বায়োসিস আসলে দুইটার ক্ষেত্রে দেখলাম, বায়বীয় ব্যাকটেরিয়া এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। তো আসলে প্রশ্ন আসে যে ব্যাকটেরিয়াগুলা এন্ডোসিম্বায়োসিস হয়ে কিসে পরিণত হলো? একটা কোষের কোথায় আছে, কি এরা কাজ করছে? তো যেই ছিল আমাদের বায়বীয় ব্যাকটেরিয়া, বায়বীয় ব্যাকটেরিয়া, এই বায়বীয় ব্যাকটেরিয়া কিসে পরিণত হয়েছে জানো? মাইটোকন্ড্রিয়া। যেহেতু একটা আমরা একবচন লিখি, মাইটোকন্ড্রিয়ন, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ন। এই বায়বীয় ব্যাকটেরিয়াটা কিসে পরিণত হলো? মাইটোকন্ড্রিয়নে। এবং যেই ফটোসিনথেটিক যে ব্যাকটেরিয়া ছিল সেটা কিসে পরিণত হলো? প্লাস্টিড। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া এটা কিসে পরিণত হলো? প্লাস্টিড। আমরা জানি প্লাস্টিড হচ্ছে একটা অঙ্গাণু, যে অঙ্গাণুটা কি করে? ফটোসিনথেসিসের জন্য খুব বেশি সহায়তা করে। ওকে, তাহলে আমরা এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়াটা এখানে একটু বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করছি যে এটা ক্লিয়ার হয়েছে। এরপরের টপিক আমরা চলে আসি যে কোষের বৈশিষ্ট্য। আমাদের পরীক্ষাতে এইটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। সরাসরি কোষের বৈশিষ্ট্য নিয়ে আসতে পারে, অথবা এখানে এমসিকিউ ধরনের প্রশ্ন আসতে পারে, কোনটি কোষের বৈশিষ্ট্য নয় বা কোনটা কোষের বৈশিষ্ট্য, এরকম নিয়ে আসতে পারে। তো আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। আচ্ছা, কোষের বৈশিষ্ট্য, প্রথম যে কথাটা সেটা হচ্ছে প্রয়োজনীয় উপাদান। আচ্ছা, তো আমি এখানে জাস্ট কিওয়ার্ডগুলো উপস্থাপন করেছি। আমাদের ক্ষেত্রে কিওয়ার্ডগুলো পড়লেই হবে। আমরা কিওয়ার্ডগুলো জানলেই কিন্তু পরবর্তীতে ব্যাখ্যা করে বলতে পারবো বা জিনিসটা কি সেটা বুঝতে পারবো। আচ্ছা, প্রয়োজনীয় উপাদান। তো এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? প্রয়োজনীয় উপাদান তার মানে একটা কোষের মধ্যে জীবনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান, একটা কোষের মধ্যে জীবনের জন্য যত ধরনের উপাদান প্রয়োজন সব উপাদানই এতে উপস্থিত রয়েছে। তাই আমরা এটাকে বলছি যে প্রয়োজনীয় যে সকল উপাদান সবই এখানে উপস্থিত রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা সেই যে প্রয়োজনীয় কাঁচামাল গ্রহণ, একটা কোষ তার বিভিন্ন কাজের জন্য
যে সকল উপাদানগুলো প্রয়োজন সেগুলো গ্রহণ করতে পারে। কেন? ওই যে আমরা একটু আগেই আলোচনা করলাম, আমরা কি আলোচনা করলাম একটু আগে, যে আমরা বললাম সেমি পারমেবল মেমব্রেন। তো সেমি পারমেবল মেমব্রেন এটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম, তাই না? তো এই সেমি পারমেবল মেমব্রেন, তার মানে আমরা বুঝতে পারছি যে বাইরে থেকে কিছু উপাদান কোষের মধ্যে প্রবেশ করবে, তার মানে প্রয়োজনীয় তার যখন যেই উপাদানটা প্রয়োজন তখন সেল সেটা রিসিভ করতে পারবে, সেটা নিতে পারবে, গ্রহণ করতে পারবে। তো এই কথাটাই এখানে বলা আছে যে প্রয়োজনীয় কাঁচামাল সে গ্রহণ করতে পারবে কিসের মাধ্যমে? তার যে ওই যে মেমব্রেন রয়েছে, বৈষম্যভেদ্য পর্দা রয়েছে, সেমি পারমেবল মেমব্রেন রয়েছে, এই মেমব্রেনের মাধ্যমে। আচ্ছা, এরপরে আমরা আসি যে প্রয়োজনীয় শক্তি গ্রহণ এবং অণু সংশ্লেষণ। তো এই কথাটার মানে কি? প্রয়োজনীয় শক্তি গ্রহণ মানে একটা কোষ কোনো কিছুই আসলে একটা যন্ত্র, তুমি কল্পনা করো একটা যন্ত্র বা কোনো কিছু তুমি চালাতে পারবে না কি ছাড়া? শক্তি ছাড়া। যেমন তোমাদের সবার কাছে এখন স্মার্টফোন রয়েছে বা ডিভাইস রয়েছে, এই ডিভাইসটাকে তুমি সবসময় চালাতে পারো? তোমাকে একে পাওয়ার দিতে হয়, পাওয়ার সাপ্লাই দিতে হয়। কিভাবে? ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে, তাই না? তার মানে সব কিছুই, যে কোনো কিছু চালানোর জন্য কি প্রয়োজন? তার শক্তি প্রয়োজন অবশ্যই। তার মানে কি করতে হবে? এই যে এই সেলটা তার প্রয়োজনীয় যেই কার্যক্রম সেটা চলার জন্য তার কি করতে হবে? শক্তি গ্রহণ করতে হবে, ঠিক আছে? বা শক্তি সংগ্রহ করতে হবে, নাহলে কিন্তু সে বেঁচে থাকতে পারবে না বা টিকে থাকতে পারবে না। ওকে, তো এই শক্তিটা আসলে কিভাবে হয়? আমরা জানি যে এই শক্তিটা হচ্ছে রেসপিরেশনের মাধ্যমে। শক্তি সংগ্রহটা কিসের মাধ্যমে হয়? রেসপিরেশন। তো রেসপিরেশন আসলে সেলুলার রেসপিরেশন যেটা বা অন্তঃশ্বসন যেটা সেলের মধ্যে হয়, তার মাধ্যমে আমরা শক্তি পেয়ে থাকি। আচ্ছা, এরপরে আসি অণু সংশ্লেষণ। অণু সংশ্লেষণ মানে কি? সংশ্লেষণ মানে হচ্ছে তৈরি করা। সংশ্লেষণ মানে কি? সহজ কথায় তৈরি করা। তার মানে কি? যে এটা যে কোনো ধরনের অণু তার যেটা প্রয়োজন সেটা তৈরি করতে পারবে। যেমন আমরা জানি একটা কোষের মধ্যে কি তৈরি, এক্সাম্পল হিসেবে বলতে পারি যে সেখানে কি তৈরি হয়? আমিষ বা প্রোটিন সেখানে তৈরি হয়, ঠিক আছে? এছাড়া গ্লুকোজ হতে পারে, এগুলো তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমিষ আমরা জানি যে এর মাধ্যমে তৈরি হয়, সেটা রাইবোজোমের মধ্যে তৈরি হয়। আর গ্লুকোজ কোথায় তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয় হচ্ছে প্লাস্টিডের সহায়তায়, সেটা ফটোসিনথেসিসের মাধ্যমে। আচ্ছা, এরপরে আসি যে বৃদ্ধি। একটা কোষ সেটা কি হতে পারে? বৃদ্ধি অবশ্যই হতে হবে তার, ঠিক আছে? তার মানে একটা কোষ সেটা বৃদ্ধি প্রাপ্ত হয়, ছোট থেকে বড় হয়, বা হচ্ছে তার সেটা একটা থেকে দুইটা হয়। আমরা সেল ডিভিশনের মাধ্যমে পড়বো, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, বা হচ্ছে এইভাবে চলতে থাকবে। এইভাবে আসলে আমরা বা জীব বড় হয়, মোটা হয়। ওকে, এখন আমরা আসি যে উত্তেজনায় সাড়াদান। উত্তেজনায় সাড়াদান তার মানে কি? একটা কোষ উত্তেজনায় সাড়া দিতে পারে। উত্তেজনাগুলো কি হতে পারে? বিভিন্ন পরিবেশীয় উপাদান হতে পারে। যেমন সেটা হতে পারে হিট উত্তেজনা, তারপরে হতে পারে কোল্ড, অত্যধিক বেশি ঠান্ডা, সেটাও হতে পারে একটা উত্তেজনা। তো এই সকল উত্তেজনায় আসলে একটা কোষ সাড়া দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, বা সেটা তার প্রতিক্রিয়া জানাতে পারে, প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ওকে, এখন আমরা আসি যে হোমোস্ট্যাসিস। হোমোস্ট্যাসিস এই কথাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রক্রিয়াটা বোঝাটাও গুরুত্বপূর্ণ। আমরা একটু আলোচনা করি যে হোমোস্ট্যাসিসটা কি। হোমোস্ট্যাসিস হচ্ছে অভ্যন্তরীণ স্থিতি অবস্থা। হোমোস্ট্যাসিসটা কি? অভ্যন্তরীণ স্থিতি অবস্থা। তো অভ্যন্তরীণ স্থিতি অবস্থা এটা আসলে কি? তো অভ্যন্তরীণ স্থিতি অবস্থা মানে বাইরে যে কোনো কিছুই হয়ে যাক না কেন, সেলের মধ্যে একটা নির্দিষ্ট পরিস্থিতি বা নির্দিষ্ট অবস্থা সবসময় বজায় থাকবে।
ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে আমরা যখন আমাদের শরীরের টেম্পারেচারটা আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি যে আমাদের শরীরের টেম্পারেচার বাইরের টেম্পারেচারের সাথে ওঠানামা করে না। কারণ কি, আমাদের শরীরে একটা ইন্টারনাল স্টেজ আছে, ইন্টারনাল একটা হোমিওস্ট্যাসিস অবস্থা আছে, যেটা সবসময় কি করে, এই আমাদের শরীরের টেম্পারেচারটাকে মেনটেন করে। তো যেমন কোল্ড, যখন শীতকাল তখন কিন্তু আমরা একটা ব্যবস্থা গ্রহণ করি এবং ওই সময় আমাদের দেহের টেম্পারেচার যেটা থাকে, আমাদের গ্রীষ্মকালেও সেই টেম্পারেচার থাকে, বর্ষাকালেও সেই টেম্পারেচার থাকে, অর্থাৎ এটা একটা হোমিওস্ট্যাসিস অবস্থা। ওই রকম একটা সেলের মধ্যেও এই স্থিতি অবস্থা বজায় থাকে, সেটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। তো হোমিওস্ট্যাসিসের আরেকটা উদাহরণ হতে পারে যখন কোনো একটা জায়গায় কেটে যাবে, একটা জায়গায় কেটে গেল আমাদের শরীরে, তো ওই জায়গাটার দ্রুত সেই জায়গাটা ক্ষতিপূরণ করতে লেগে যায় এবং তোমরা খেয়াল করবে যে কিছুদিন পরে ওই জায়গাটা আস্তে আস্তে অটোমেটিক্যালি সেরে যায়। এটাও একটা হোমিওস্ট্যাসিসের উদাহরণ। আচ্ছা, এরপরে আমরা আসি যে অভিযোজনা একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার সেলের ক্ষেত্রে। তো অভিযোজনটা কি? অভিযোজন হচ্ছে টিকে থাকার ক্ষমতা বা খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। আমরা এটাকে কি বলবো? খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। অথবা আমরা কি বলতে পারি যে টিকে থাকার ক্ষমতা। টিকে থাকার ক্ষমতা তার মানে আমরা নতুন পরিবেশে অনেকেই দেখি যে নতুন পরিবেশে মানিয়ে নিতে সক্ষম হয়, আবার অনেককেই আমরা দেখি যে তারা নতুন পরিবেশে মানিয়ে নিতে সক্ষম হয় না। তো এই সেলের এই বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্ট্যান্ট যে তারা কি করতে পারে, নতুন পরিবেশে টিকে থাকতে পারে বা অভিযোজন করতে পারে। তো এই ক্ষমতাটাই হচ্ছে তার অভিযোজন ক্ষমতা। তার মানে একটা সেলের অবশ্যই অ্যাডাপ্টেশন বা অভিযোজন রয়েছে। ওকে, এরপরে আসি যে বিপাক বা মেটাবলিজম। এটাকে আমরা ইংরেজিতে কি বলি? মেটাবলিজম। তো একটা সেলের মধ্যে বিভিন্ন বিপাকীয় কার্যক্রম চলতে থাকে, অটোমেটিক বা প্রতিনিয়ত এটা চলতেই থাকে কন্টিনিউয়াসলি। এখন আমরা যদি দেখি যে বিপাকগুলো আসলে কি হতে পারে, অ্যানাবলিজম অথবা ক্যাটাবলিজম হতে পারে। অর্থাৎ আমরা দেখেছি যে আমরা খাবার খাওয়ার মাধ্যমে আমরা শক্তি অর্জন করি, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু কথাবার্তা বলি, আমরা হাঁটা চলা করি, আমরা পড়াশোনা করি, ঠিক আছে, আমরা সমস্ত কাজ করি। তো এইটা হচ্ছে একটা বিপাকের উদাহরণ। অর্থাৎ আমরা শক্তি অর্জন করলাম এবং আমরা শক্তি খরচ করছি, এটা একটা বিপাক। এছাড়াও আমাদের শরীরে আরও যাবতীয় যে কার্যক্রমগুলো ঘটে, এগুলো মূলত বিপাকের মাধ্যমেই ঘটে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু গঠন এককই হচ্ছে সেল, তার মানে আমাদের এই কার্যক্রমগুলো হবে সেলুলার লেভেলে, অর্থাৎ এটা সেলের একটা ক্যারেক্টার, খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, বিপাক বা মেটাবলিজম। এরপরে আসি যে মৃত্যু। তো এদের যেহেতু জীবন আছে, আমরা জীবের জীবন আছে আর জীবের দেহ সেল দিয়ে গঠিত, তার মানে অবশ্যই এটারও মৃত্যু রয়েছে, কারণ আমরা দেখেছি জীবের মৃত্যু ঘটে। ওকে, তো মৃত্যু আসলে আমরা দেখেছি যে এটার খুব সহজ উদাহরণ বলা যায় যে আমরা আমাদের ত্বকে দেখি যে বিভিন্ন আস্তরণ পড়ে যায়, যখন আমরা একটু ঘষা দেই দেখি যে কিছু ময়লা জাতীয় কিছু উপাদান উঠে আসছে। আসলে সেটা ধুলাবালিও হতে পারে এবং তার সাথে আমাদের স্কিনের যে আপার লেয়ার আছে সেটার কিছু মৃত কোষ থাকতে পারে, ঠিক আছে। তার মানে আমরা দেখছি যে প্রতিনিয়ত কিন্তু কোষের মৃত্যু ঘটে। আবার আমাদের ইন্টেস্টাইন বা আমাদের পরিপাক নালী যেটা রয়েছে তার ভিতরকার যে কোষগুলা, এগুলাও বিভিন্ন টক্সিক, আমরা বিভিন্ন হাবিজাবি জিনিস খাই, তো এই টক্সিক উপাদানগুলোর কারণে কিন্তু এগুলার মৃত্যু ঘটতে পারে। আবার এগুলা রিজেনারেশন হয় বা এগুলা পুনরুৎপত্তি হয়, ঠিক আছে। তো কোষের মৃত্যু হচ্ছে একটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে আসি যে জিনগত তথ্য ধারণ এবং সঞ্চারণ। আমরা জানি এই যে কোষের মধ্যে বড় একটা অংশ, এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। কোষের যে ব্রেন, কোষের কেন্দ্র, প্রাণ কেন্দ্র, এটাকে আমরা বলি নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস।
নিউক্লিয়াস। তো এই যে কোষের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে আসলে কি আছে, এটাকে কেন আমরা ব্রেন বলছি? আমরা জানি যে আমাদের ব্রেন আমাদের শরীরটাকে নিয়ন্ত্রণ করে, আমরা কখন কি করব এগুলো সব কিছু সেটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? যে কোনো অ্যানিম্যালই সেটা নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা দেখতে পারবো যে একটা কোষের ক্ষেত্রে এই প্রক্রিয়াগুলো যেটা নিয়ন্ত্রণ করবে, যে অংশটা নিয়ন্ত্রণ করবে সেটাই হচ্ছে কোষের নিউক্লিয়াস বা কোষের ব্রেন। তো সেটাই হচ্ছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে যার কারণে আমি এটাকে তথ্য ধারণ এবং সঞ্চারণের একটা মাধ্যম হিসেবে বলছি? তাহলে এখানে রয়েছে ক্রোমোজোম। ক্রোমোজোম, এক নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে? ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমে আবার কি রয়েছে? ডিএনএ। ডিএনএ তোমরা জানো, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এই ডিএনএ এর মধ্যে আবার কি আছে? জিন। ডিএনএর মধ্যে কি রয়েছে? জিন। এই জিনগুলোই কিন্তু বৈশিষ্ট্যের আসলে নিয়ন্ত্রক, বা জিনের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে একটা কোষের মধ্যে যেহেতু নিউক্লিয়াস আছে এবং সেখানে রয়েছে ক্রোমোজোম, সেখানে আছে ডিএনএ এবং ডিএনএর মধ্যে আছে জিন, তার মানে একটা কোষ কি করতে পারে? জিনগত তথ্য ধারণ সঞ্চারণ করতে পারে। এখন সঞ্চারণের বিষয়টা আসি, যে কিভাবে সেটা সঞ্চারণ করে। আমরা জানি যে একটা জীবের জন্ম হয় কিভাবে, একটা ওভাম বা এগ এবং একটা স্পার্ম। তো এদের মধ্যে যে নিউক্লিয়াস হয়, এই দুইটা ফিউজ হয়ে কি তৈরি করে? একটা জাইগোট তৈরি করে, ঠিক আছে? একটা জাইগোট, দুইটা মিলিত হয়ে একটা জাইগোট তৈরি করে। এটা হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, আর এই জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড। তো এই যে জাইগোট তৈরি করলো, জাইগোট, তো এই জাইগোটে কি রয়েছে? মায়ের জিন রয়েছে, বাবার জিন রয়েছে। তার মানে আমরা বলতে পারছি এটা কি করে? বাবা মা থেকে বৈশিষ্ট্যগুলো বা জিনগত তথ্যগুলো সন্তানে বহন করে নিয়ে যায়, ঠিক আছে? তার মানে আমরা এই কোষটাকে কি বলতে পারি? জিনগত তথ্য ধারণ এবং সঞ্চারণের মাধ্যম হিসেবে বলতে পারি। তো এই ছিল আমাদের কোষের বৈশিষ্ট্য, এবং সবগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট। এরপর আসি যে কোষবিদ্যা। তো এটা বুঝতেই পারছো, তোমরা সবাই জানো যে কোষবিদ্যা, এটাকে আমরা একটু ভাঙলেই হয়ে যাচ্ছে। খুবই সহজ, কোষ সম্পর্কে আলোচনা করা হয় যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায়, সেটাই হচ্ছে কোষবিদ্যা। এটাকে আমরা ওই যে তোমরা এসএসসি 9-10-এ পড়েছো, এটাকে কি বলা হয়? সাইটোলজি। কোষবিদ্যাকে কি বলা হয়? সাইটোলজি, ঠিক আছে? কোষবিদ্যাকে সাইটোলজি হিসেবে বলা হয়। অর্থাৎ কোষ সম্পর্কে এখানে আলোচনা করা হবে। আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের কোষ আছে, কোষ নিয়ে আলোচনা করা হবে। এখন আসি যে ইম্পর্টেন্ট দুইটা এমসিকিউ, সেটা হচ্ছে কোষবিদ্যার জনক। কোষবিদ্যার জনক, কোষবিদ্যার জনককে? তো কোষবিদ্যার জনক, ওই যে আমরা আগে পড়লাম, কোষের নামকরণ করেছেন কে? রবার্ট হুক। এবং তিনি প্রথম মূলত একটা কোষ, ওই যে শুধুমাত্র কোষ প্রাচীর, শুধুমাত্র কোষ প্রাচীর এবং ভিতরে কোনো উপাদান ছাড়াই মৃত কোষ উনি পর্যবেক্ষণ করেছিলেন। এগুলো ছিল মৃত কোষ। কি ছিল? এগুলা ছিল মৃত কোষ, ঠিক আছে? আচ্ছা, তো মৃত কোষ উনি পর্যবেক্ষণ করেছিলেন, এজন্য ওনাকে কোষবিদ্যার জনক হিসেবে আখ্যায়িত করা হয়, এবং সর্বপ্রথম এটাকে উনি ছবি আকারে দেখিয়েছিলেন আমাদের। ওকে, এখন আসি যে জীবিত কোষ তাহলে কে পর্যবেক্ষণ করেন? একটা কোষের মধ্যে আমরা জানি বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে, বিভিন্ন ধরনের পার্টস আছে, বিভিন্ন ধরনের উপাদান আছে। তাহলে এই উপাদান সহ আসলে একটা কোষকে কে পর্যবেক্ষণ করেন? উনি হচ্ছেন কার্ল পি সোয়ানসন। একটা কোষ, তার মধ্যে যে নিউক্লিয়াস থাকবে, তার মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকবে, তার মধ্যে যে প্লাস্টিড থাকবে, এই যে এই অঙ্গাণু সহ একটা কোষকে কে পর্যবেক্ষণ করেছিলেন? মাইক্রোটিবিউলস থাকবে, সেন্ট্রিওল থাকবে, এগুলো সহ আসলে কে পর্যবেক্ষণ করেছিলেন? কার্ল পি সোয়ানসন। এজন্য ওনাকে কি বলা হয়, কি হিসেবে আখ্যায়িত করা হয়? ওনাকে বলা হয় আধুনিক, ওনাকে বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক, বা ফাদার অফ মডার্ন
সাইটোলজি, ফাদার অফ মডার্ন সাইটোলজি। ঠিক আছে, আচ্ছা এই দুইটা একটু ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউ এর জন্য। ওকে, এরপরে আসি যে কোষতত্ত্ব। কোষতত্ত্ব, তো কোষতত্ত্ব আসলে কি? কোষতত্ত্বটা হচ্ছে যে একটা কোষ, সেটা আমাদের যে প্রতিনিয়ত কার্যক্রমে কি ধরনের ভূমিকা রাখছে এইটার আসলে একটা সংক্ষিপ্ত প্রকাশ, এটাই হচ্ছে কোষতত্ত্ব। কোষটা কি করছে, তো কিভাবে আমাদের প্রতিনিয়ত এটা সাহায্য করে যাচ্ছে, বা এটার বৈশিষ্ট্যগুলো কি, তো এইগুলাকে আমরা যখন একটা কয়েকটা পয়েন্টে আলোচনা করব, সেটা হচ্ছে কোষতত্ত্ব। তো কোষতত্ত্ব একটা ইম্পর্ট্যান্ট টপিক, পরীক্ষায় আসে এইভাবে যে কোষতত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি, এমসিকিউ এর জন্য, অথবা আসতে পারে যে কোষতত্ত্বটা লিখো। কোষতত্ত্বর যে প্রস্তাবনাগুলো আছে, যে প্রস্তাব করেছিলেন সায়েন্টিস্ট গণ, তাহলে ওইগুলা তোমরা লিখো, আলোচনা করো। ঠিক আছে, আচ্ছা তো কোষতত্ত্বটা আসলে কে কারা প্রদান করেন, তো এটা একটু লাগবে আমাদের। জ্যাকব, কোষতত্ত্বটা কে প্রদান করেন? জ্যাকব স্লেইডেন, থিওডোর সোয়ান, আর আরেকজন আছেন ভার্চু, ওনারাও কোষতত্ত্ব প্রদান করেন। আচ্ছা, এখন আমরা আসি যে কোষতত্ত্বে কি বলা হচ্ছে, ওনারা কি বলেছেন। গাঠনিক, শারীরবৃত্তীয়, সাংগঠনিক একক। এটা আমরা জানি যে আমাদের দেহ একটা কোষ দিয়ে গঠিত, একটা কোষ বা অনেক ধরনের কোষ দিয়ে গঠিত। আর আমরা এককোষী উদ্ভিদ বা হচ্ছে এককোষী জীবের ক্ষেত্রে সেটা দেখি, প্রোক্যারিওটসদের ক্ষেত্রে সেটা দেখি, সেটা হচ্ছে একটা কোষ দিয়ে গঠিত। তো আর বহুকোষী মাল্টিসেলুলার অ্যানিমালস বা হচ্ছে প্ল্যান্টস বা জীবের ক্ষেত্রে আমরা দেখি তাদের দেহ অনেক ধরনের কোষ দিয়ে গঠিত। তার মানে আমরা বলতে পারি যে কোষ হচ্ছে গাঠনিক একক, কোষ হচ্ছে শারীরবৃত্তীয় একক। তো শারীরবৃত্তীয়, ওই যে আমরা একটু আগে পড়ে আসলাম যে কোষ কি করে, এই যে প্রয়োজনীয় যে শারীরবৃত্তীয় সব প্রক্রিয়াগুলো আছে, সেই প্রক্রিয়াগুলা সেটা নিয়ন্ত্রণ করে। যেমন বিপাক হতে পারে, তারপরে সংশ্লেষণ, বিভিন্ন ধরনের অনুসংশ্লেষণ হতে পারে, শক্তি সংগ্রহ হতে পারে, যেটা হচ্ছে রেসপিরেশনের মাধ্যমে হতে পারে। ওকে, তো এই প্রক্রিয়াগুলা, শারীরবৃত্তীয় যত প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলো এটা নিয়ন্ত্রণ করে। এরপরে আসি যে সাংগঠনিক একক, মানে অ্যাজ লাইক গাঠনিক একক। ওকে, এখন আমরা আসি যে জীবনের মৌলিক একক। কোষ হচ্ছে জীবনের মৌলিক একক। অবশ্যই এটা জীবনের মৌলিক একক, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা জীব রয়েছি তাদের যে একক, গাঠনিক একক বা হচ্ছে আমাদের জীবনের একক, কারণ আমরা জানি একটা সেলের মধ্যেই আসলে জীবনটা নিহিত। ঠিক আছে, তো সেলই মূলত আমাদের সব কার্যকলাপগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এটা হচ্ছে জীবনের একটা মৌলিক একক। প্রত্যেকটার ক্ষেত্রে একক, আমরা একটু খেয়াল করব। একক তো একক আমরা দেখে নিব যে 3টা একক রয়েছে। একটা গাঠনিক, শারীরবৃত্তীয়, সাংগঠনিক একক, জীবনের মৌলিক একক, বংশগতির একক। কোষ হচ্ছে বংশগতির একক। ওই যে আমরা একটু আগে আলোচনা করলাম যে এটা বংশগতি নিয়ন্ত্রণ করে, মানে একটা এগ এবং এই যে স্পার্ম, তো সেইখান থেকে একটা জাইগোট তৈরি করে, বা এখান থেকে কি তৈরি হবে, একটা এমব্রায়ো, এখান থেকে তৈরি হবে ভ্রূণ, এমব্রায়ো, এরপর এখান থেকে তৈরি হবে একটা পূর্ণাঙ্গ জীব। ঠিক আছে, তো এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে বংশগতি। মানে আমরা দেখতে পাচ্ছি যে বৈশিষ্ট্যগুলো বাবা মা থেকে সন্তানে আস্তে আস্তে বাহিত হবে। আবার এই জীব যখন আবার সে রিপ্রোডাকশন করবে, জনন ঘটাবে, তার মানে এই জীবের বৈশিষ্ট্যগুলা তার সন্তানে বাহিত হবে। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বংশগতির একক, মানে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় চলতে থাকে। তোমরা দেখেছো যে একটা বংশের বাবা, দাদা থেকে বাবা, এদের মধ্যে কিছু মিল থাকে, আবার বাবার পরে যে সন্তানগুলো আছে তাদের সাথে কিছু মিল থাকে, হতে পারে সেটা বৈশিষ্ট্যগত বা চেহারায় বা আরও বিভিন্ন দিক থেকে। আচ্ছা, এরপর আসি যে জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। পূর্বের কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়, অর্থাৎ
বুঝতেই পারছি যে কোনো কোনো জীব এককোষী হতে পারে, কোনো কোনো জীব বহুকোষী হতে পারে, এবং এরা কি পূর্বের কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। অর্থাৎ পূর্বে একটা কোষ রয়েছে, যেমন ওই যে বললাম যে মনে করো যে একটা সেল, সেটার মাইটোসিস হয়েছে, মাইটোসিস হয়ে আরও 2টা নতুন কোষ তৈরি করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আগে একটা কোষ ছিল, সেই কোষ থেকে নতুন আরও 2টা কোষ তৈরি হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা আমরা বলতে পারি যে পূর্বের কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়েছে। এই 4টা পয়েন্টই হচ্ছে কোষতত্ত্ব। কোষতত্ত্বের নিয়ে আলোচনা। এখন আমরা আসি যে কোষের প্রকারভেদ। এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক, বিষয় হতে পারে আমাদের জন্য, কোষের প্রকারভেদ। তো কোষকে আসলে কিভাবে আমরা ভাগ করতে পারি, এখন দেখি যে কাজের ভিত্তিতে। তো কাজের ভিত্তিতে আমরা কোষকে কিভাবে ভাগ করতে পারি। তো এটা আমাদের জন্য মনে রাখা খুব ইজি যে কোষ আসলে কয় ধরনের কাজ করে। বিভিন্ন ধরনের কাজ করে আমরা জানি, কিন্তু যে আমরা যদি ব্রডলি চিন্তা করি তাহলে 2 ধরনের আসলে কাজ করে। একটা হচ্ছে দেহের বৃদ্ধি ঘটায়, আরেকটা হচ্ছে জননের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে যেই কোষটা দেহের বৃদ্ধি ঘটাবে, দেহের বিভাজন ঘটাবে বা দেহটাকে বড় করবে, সেটাই হচ্ছে কি দেহকোষ। ঠিক আছে, তার মানে কাজের ভিত্তিতে আমরা বলতে পারি যে এটা দেহ গঠন করে। কি করে? এর কাজ হচ্ছে দেহ গঠন করা। সিম্পল। ওকে, এখন আমরা আসি যে জনন কোষ। জনন কোষ কি করবে আসলে? জনন কাজে অংশগ্রহণ করা। অংশগ্রহণ করা, তার মানে জনন কোষ কি করবে? জনন কাজে অংশগ্রহণ করবে, এবং দেহকোষ দেহ গঠন করবে, দেহের বৃদ্ধি ঘটাবে। তো দেহকোষের উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি আসলে যে এইগুলো দেহকোষের মধ্যে পড়বে? আচ্ছা, তো সেগুলো কি হতে পারে? যেমন আমাদের আছে মাংসপেশি, আর কি হতে পারে দেহকোষের উদাহরণ? যেমন হতে পারে আমাদের ত্বক, ত্বকের যে কোষ, এই কোষগুলো, এই কোষগুলো দেহকোষের উদাহরণ। আচ্ছা, এখন আসি যে জনন কাজে অংশগ্রহণ করা। এটা বুঝতে পারছো যে জনন কোষ, এদেরকে বলা হচ্ছে গ্যামিট, এবং 2টা, একটা হচ্ছে ডিম্বাণু এবং আরেকটা হচ্ছে শুক্রাণু। তো এগুলো হচ্ছে জনন কোষ। এরপরে আসি আমরা যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের? এইটাও ওই 2 ধরনের কোষ আমরা দেখতে পাই। সেটা হচ্ছে আদি কোষ। তো আদি কোষটা কারা, আর প্রকৃত কোষ এরা কারা? তো আদি কোষ, এদের নিউক্লিয়াস সুগঠিত, নয়। এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। আর এদের প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। তার মানে এদের নিউক্লিয়াস সুগঠিত এবং সুস্পষ্ট। ঠিক আছে, আচ্ছা, তো আদি কোষের উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? যেমন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হতে পারে, আমরা প্রোক্যারিওটস, যত প্রোক্যারিওটিক অর্গানিজম রয়েছে সেগুলো এখানে আসবে। যেমন ব্যাকটেরিয়া হতে পারে, তারপর কি হতে পারে? আচ্ছা, তারপরে ব্লু গ্রিন অ্যালগি, নস্টক। তো এইগুলা হচ্ছে প্রোক্যারিওটস বা প্রোক্যারিওটিক অর্গানিজম। ঠিক আছে, আর নিউক্লিয়াস সুগঠিত প্রকৃত কোষ যেমন হিউম্যান হতে পারে। এটাকে আমরা কি বলছি? ইউক্যারিওট। যারা ইউক্যারিওটস আছে, সবচেয়ে হায়ার অ্যানিমাল হচ্ছে হিউম্যান। তার মানে আমরা এক্সাম্পল হিসেবে হিউম্যান লিখতে পারি, অথবা বিভিন্ন ধরনের প্রোটোজোয়া। ঠিক আছে, এরা হচ্ছে প্রকৃত কোষ। এরপরে আসি আমরা
যে এছাড়াও আসলে কোষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। বুঝতেই পারছো যে উদ্ভিদ দেহ যে কোষ দিয়ে গঠিত সেটা হচ্ছে উদ্ভিদ কোষ। নিউক্লিয়াস থাকবে, কোষ গহ্বর থাকবে, কোষ প্রাচীর থাকবে, তো এটা হচ্ছে কি উদ্ভিদ কোষ। প্লাস্টিড থাকবে, ঠিক আছে, তো উদ্ভিদ কোষ। এরপরে প্রাণী কোষ, আমরা যদি বলি প্রাণী কোষ, নিউক্লিয়াস থাকবে, সেন্ট্রিওল, সেখানে থাকবে ছোট ছোট ভ্যাকিউলস থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সেখানে অ্যাবসেন্ট। তো মাইক্রোটিবিউলস এক্সেট্রা আরও বিভিন্ন উপাদান থাকে। তো এটা হচ্ছে উদ্ভিদ কোষ, মানে উদ্ভিদের দেহ যে কোষ দিয়ে গঠিত সেটাকে আমরা বলছি উদ্ভিদ কোষ, আর প্রাণীর দেহ যে কোষ দিয়ে গঠিত সেটাকে আমরা বলছি প্রাণী কোষ। আচ্ছা, এরপরে আসি যে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা পরীক্ষায় এসে থাকে, খুব সচরাচর এসে থাকে আর কি এগুলো। তো আমরা একটু দেখি যে আদি কোষ এবং প্রকৃত কোষ এই দুইটার মধ্যে পার্থক্য কি। আমরা একটা ছক রেডি করেছি এবং জাস্ট আমরা বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। আমরা শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো মনে রাখবো এবং আদি কোষ প্রকৃত কোষের ক্ষেত্রে শুধুমাত্র আমরা দেখবো যে কার আছে, কার কেমন, কার নেই, এই বিষয়গুলো আমরা জাস্ট একটু দেখব। তো আদি কোষ এটাকে দেখো, নিউক্লিয়াস। তো আমরা আগে বললাম যে আদি কোষে কি থাকবে না, সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। মনে করো নিউক্লিয়াস নাই, শুধুমাত্র জেনেটিক ম্যাটেরিয়ালস আছে, তো এটা হচ্ছে নিউক্লিয়াসের ক্ষেত্রে বলি যে সুগঠিত নিউক্লিয়াস নেই, সুগঠিত নয়, ঠিক আছে, ওকে। তো যে স্থানে এই ক্রোমোজোমটা থাকে বা তার জেনেটিক ম্যাটেরিয়ালস থাকে, নিউক্লিওয়েড বলবো আমরা, নিউক্লিওয়েড আছে, তার মানে যে স্থানে তার জেনেটিক ম্যাটেরিয়ালসটা থাকে ওই স্থানটাকে বলছে নিউক্লিওয়েড, তার মানে নিউক্লিওয়েড এখানে রয়েছে, ঠিক আছে। তো প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত, ঠিক আছে, এবং সেখানে তার মানে স্বভাবতই নাই, নিউক্লিওয়েড নাই, সেখানে নিউক্লিয়াসই আছে, সেখানে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস আছে, সেখানে নিউক্লিয়াসটাই রয়েছে উপস্থিত। আচ্ছা, এরপরে আসি আমরা যে ডিএনএ। তো ডিএনএটা আসলে কেমন? তো আদি কোষের ক্ষেত্রে খেয়াল করব যে এখানে কি রয়েছে, ক্রোমোজোম আছে। তো ডিএনএ থাকতে পারে, ডিএনএ বা আরএনএ, যে কোনো একটা আছে, ডিএনএ বা আরএনএ যে কোনো একটা আছে, যে কোনো একটা। আর প্রকৃত কোষের ক্ষেত্রে যেটা হয়, ডিএনএ আছে, ডিএনএ ও আরএনএ এই দুইটাই রয়েছে, ঠিক আছে। তো বুঝতে পারছো যে এর ডিএনএ আরএনএ যে স্থানে থাকে ওই স্থানটাকে আমরা কি বলছি, নিউক্লিওয়েড, ওই স্থানটাকে আমরা বলছি নিউক্লিওয়েড। আর এখানে তো নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএ থাকে, আরএনএ থাকে এবং সাইটোপ্লাজমেও কিছু পরিমাণে থাকে। আচ্ছা, এরপরে আসি যে আবরণী বেষ্টিত অঙ্গাণু। তো আবরণী বেষ্টিত অঙ্গাণু বিভিন্ন ধরনের, আমরা জানি একটা কোষের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে। তো এই অঙ্গাণুগুলো আবরণী বেষ্টিত। আবরণী যদি না থাকতো তাহলে চিন্তা করো, প্রত্যেকটা অঙ্গাণুর ক্ষেত্রে কিছু অঙ্গাণুর ক্ষেত্রে ঠিক আছে আবরণী নেই, সে চলতে পারে, কিন্তু কিছু অঙ্গাণু আছে যার আবরণী থাকা অত্যাবশ্যকীয়। যেমন আমরা এখানে লাইসোজোমের ক্ষেত্রে বলতে পারি, সেখানে আবরণী থাকতেই হবে। মাইটোকন্ড্রিয়ায় আবরণী আছে এবং আবরণীরও কাজ রয়েছে, প্লাস্টিডের মধ্যে আবরণী আছে, নিউক্লিয়াসে আবরণী আছে, তো এই আবরণীটার কাজ রয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আদি কোষের ক্ষেত্রে আবরণী বেষ্টিত অঙ্গাণু নাই, আবরণী বেষ্টিত অঙ্গাণু নাই। আর প্রকৃত কোষের ক্ষেত্রে কি আছে, এটাতে উপস্থিত রয়েছে, আছে। আচ্ছা, এরপরে আসি যে রাইবোজোম।
রাইবোজোমটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্যের টপিক হতে পারে এখানে। তো রাইবোজোমের ক্ষেত্রে একটু খেয়াল করো যে রাইবোজোমের ক্ষেত্রে আদিকোষের 70S, আদিকোষের কি 70S, এবং দুইটা সাব ইউনিট থাকে। সাব ইউনিট দুইটা কি 50S প্লাস হচ্ছে 30S। এখানে কিন্তু ম্যাথামেটিক্স মিলবে না, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল টার্ম এখানে মিলবে না। তো আমরা একটু মনে রাখি যে আদিকোষের ক্ষেত্রে রাইবোজোম হচ্ছে 70S, রাইবোজোম কিন্তু থাকে প্রেজেন্ট এবং সেটা 70S। দুইটা সাব ইউনিট, একটা হচ্ছে 50S এবং আরেকটা হচ্ছে 30S। এরপরে দেখি প্রকৃত কোষের ক্ষেত্রে এটা কিন্তু 80S, S ফর ওয়েডবার্গ ইউনিট, এবং এটা হচ্ছে 60S এবং 40S এর সমন্বয়ে গঠিত, ঠিক আছে। আগেই বলেছি এখানে ম্যাথামেটিক্যাল কোনো ক্যালকুলেশন মিলবে না, ঠিক আছে, এটা ওই রকম ক্যালকুলেশন নয়। ওকে, এরপরে আসি যে কোষ বিভাজন। কোষ বিভাজন, তো আদি কোষের ক্ষেত্রে কোষ বিভাজনটা আসলে কোন কোন কোষ বিভাজন আমরা দেখতে পাই, আর প্রকৃত কোষের ক্ষেত্রে কোন কোন কোষ বিভাজন আমরা দেখতে পাই, এটা একটু দেখব। তো আদি কোষের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই কোষ বিভাজন, এটা হচ্ছে আমরা বলি অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস, তো অ্যামাইটোসিস মানে এটা মাইটোসিস না, বাট আরও আদি একটা অবস্থা। জাস্ট সরাসরি দুইটা কোষ একটা কোষ থেকে জাস্ট ভাগ হয়ে দুইটা কোষে পরিণত হবে ডিরেক্ট, ঠিক আছে। তো এইটাই হচ্ছে অ্যামাইটোসিস, কোনো দেখা নাই, সরাসরি একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হবে। তো এটা হচ্ছে অ্যামাইটোসিস। এটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে দ্বিবিভাজন।